বিরতির পর সকালে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছি, এমদাদ আছি এবং আমাদের সাথে দুজন অতিথি আছে যাদের সাথে কথা বলবো। আমাদের সাথে আছে অধ্যাপক আরশাদ মোমেন এবং খান আসাদ, দুজনই আইইবির শিক্ষক, আইইবিতে পড়ান। আপনারা যারা, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল। শুভ সকাল। আপনারা ভালো আছেন? আমরা ভালো আছি। তো এই প্রতিদিনের আমাদের একটা খুব কমন কোয়েশ্চেন থাকে, প্রতিদিনের সকালটা স্যার কিভাবে শুরু করেন? ইমেল চেক করে ওকে, এবং তার উত্তর দিয়ে। আমি কফি দিয়ে। কফি দুজনই মোটামুটি কাজের জন্য হয় না রেডি, এবং কাজের ভেতরে সকাল থেকে চলে যাওয়া হয়। সকালে ক্লাস থাকে, সুতরাং কফি খেয়ে তারপরে ক্লাস দিয়ে শুরু করি আমি সাধারণত, তারপরে অন্য কাজ। এই জায়গাতে যেহেতু কফি এবং ইমেইল চেক, আমি আশা করছিলাম যে স্যার যখন বললেন ইমেইল, হয়তো আপনি বলবেন যে হোয়াটসঅ্যাপ চেক করে, বিকজ এটা আমরা দেখলাম যে রিসেন্ট টাইমে সব থেকে বেশি নাকি হোয়াটসঅ্যাপটা বেশি ব্যবহার করা হয় জায়গাতে। আমরা জানি যে আপনারা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, বাংলা জ্যোতির্বিজ্ঞান বলে অ্যাস্ট্রোনমি, এই বিষয়টা আপনারা আইইবিতে সেন্টার ফর অ্যাস্ট্রোনমি যেটা আছে সেটার আপনি ফাউন্ডার। এই জায়গাতে বলবেন যে, প্রথমে একটু বলবেন যে অ্যাস্ট্রোনমিটা আমাকে যদি একটু বুঝিয়ে বলেন সাধারণ দর্শকের জন্য, যে জ্যোতির্বিজ্ঞান বলতে আমরা মানে কি বোঝাচ্ছি। সুতরাং জ্যোতির্বিজ্ঞান বলতে সাধারণভাবে বলতে হবে আকাশে যা কিছু দেখা যায় এই সব কিছু প্রথমে পর্যবেক্ষণ করা। পর্যবেক্ষণ আমরা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে করি, বা আমরা সোজা বাংলায় টেলিস্কোপ বলতে পারি। তো টেলিস্কোপ দিয়ে আকাশে যা কিছু দেখা যায় সেটা গ্রহ, তারা, গ্যালাক্সি, এমনকি আমাদের গ্যালাক্সির ভিতরে অনেক গ্যাস আছে যেগুলো দেখা যায়, দুইটা তারার মাঝখানে যেসব গ্যাস থাকে, অথবা হচ্ছে অন্যান্য গ্যালাক্সি। এবং এখন আসলে আমরা পুরো ইউনিভার্সের বয়স, মহাবিশ্বের বয়স প্রায় 1400 কোটি বছর, এবং এই 1400 কোটি বছরের প্রায় যে কোনো যুগ আমরা সরাসরি দেখতে পারি। সো এই পুরাটাই হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের অংশ। একদম সহজভাবে বলতে হবে পুরা মহাবিশ্বের একটা মানচিত্র তৈরি করা, এটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের একদম প্রথম কাজ। এবং মানচিত্রটা আবার বলা যায় যে, যেমন আমি যদি বাংলাদেশের মানচিত্র গুগল ম্যাপে দেখি, ঢাকার মানচিত্র কিন্তু আপনি 1980 সাল থেকে বর্তমান পর্যন্ত দেখা যায়, এমনকি ওইটা প্লে দিলে দেখা যায় কিভাবে পাল্টাচ্ছে ঢাকার মানচিত্র। সো জ্যোতির্বিজ্ঞানীদের কাজ হচ্ছে পুরো মহাবিশ্বের ওরকম মানচিত্র বানানো। এটা খুবই ইন্টারেস্টিং, এবং মানে যারা আসলে এক্সপ্লোর করে না তাদের জন্য এটা আসলে বোঝাটাও খুব ডিফিকাল্ট, মানে আসলে এটা ফ্যাদম করাটা অনেক ডিফিকাল্ট। এই মানচিত্রটা আসলে কিভাবে বোঝা যায়, কিভাবে দেখি? যেমন গুগল ম্যাপের সাথে তুলনা করলেই সবচেয়ে ভালো বোঝা যাবে আসলে। গুগল ম্যাপে আমরা কি করি, গুগল যেভাবে ম্যাপ বানায় এটা কিন্তু আর্টিফিশিয়াল না, এটা সরাসরি তোলা ছবি দিয়ে করা। সুতরাং আকাশে অনেক স্যাটেলাইট আছে, যে স্যাটেলাইটের মধ্যে ক্যামেরা বসানো, এবং ক্যামেরা দিয়ে পৃথিবীর পৃষ্ঠের ছবি তোলা হচ্ছে সবসময়। এবং এই সব ছবিকে যদি কেউ 1980 সাল থেকে প্রতিদিন তুলতে থাকে, এই সব কিছুকে একসাথে করে একটা বলা যায় যে টাইম ল্যাপস মুভি বানানো যায়, অ্যালবাম। সো মহাবিশ্বের অ্যালবাম, হ্যাঁ, ওই যে আমাদের যেরকম অ্যালবামও চিন্তা করতে পারেন যে আমার ছোটবেলার ছবি, তারপরে 2 বছর 3 বছর বয়সের ছবি। মহাবিশ্বের ক্ষেত্রে আমরা এখন ওই স্যাটেলাইটগুলো দিয়ে পৃথিবীর পৃষ্ঠের ছবি তোলা হচ্ছে, আমি যদি ওটাকে উল্টায় দিই তাহলে পুরো মহাবিশ্বের ছবি তোলা যাবে। আর মহাবিশ্বের ছবি তোলার ক্ষেত্রে আমরা প্রতিটা যুগের ছবি তুলতে পারি, কারণ হচ্ছে আলো যত দূর থেকে আসে তত আসলে অতীতের অবস্থা দেখা যায়। সুতরাং সেটার মাধ্যমে আমরা পুরো মহাবিশ্বের টাইম ল্যাপস বানাতে পারি। সুতরাং এটা চিন্তা করতে হবে আসলেই ছবি, সত্যিকারের তোলা ছবি মহাবিশ্বের বিভিন্ন যুগের এবং বিভিন্ন জায়গার। এই জায়গাতে অধ্যাপক আরশাদ মোমেন, আপনার কাছে জানতে চাই, আইইবি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এখান থেকে আপনার যে সেন্টার ফর অ্যাস্ট্রোনমি, এটার সাথে আমাদের একটু পরিচয় করিয়ে দেন। আমার জানা মতে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে এটাই এ ধরনের প্রথম উদ্যোগ, এটা, এবং কেন আপনারা এই উদ্যোগটা শুরু করলেন? এটা অ্যাকচুয়ালি উদ্যোগটা আমার না, এটা পুরো ক্রেডিটটাই দিতে গেলে ডক্টর খান আসাদকে দিতে হয়। আই ওয়াজ জাস্ট মোর লাইক এ ফ্যাসিলিটেটর। তো আমি যখন দেশে ফিরি, আমি অরিজিনালি ফিজিক্স অলিম্পিয়াডের সাথে যুক্ত, কিন্তু ফিজিক্স অলিম্পিয়াডে অনেক ছেলেপুলেই এসে জিজ্ঞেস করে হচ্ছে গ্র্যাভিটি কি, তারপর জেনারেল রিলেটিভিটি কি, আকাশে কি, বিশ্বের কি, মানে নানা ধরনের প্রশ্ন তাদের থাকে। তো সমস্যা হচ্ছে আমাদের, মানে আপনারা দেখবেন যে আমরা নিউজ পেপারও পড়ি যে বাচ্চাদের একটা স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্ন তাদেরকে পূরণ করতে গেলে সবসময় বিদেশমুখী যেতে হয়। এটা কিন্তু একটা খুব, আমার কাছে খুব কষ্টকর একটা জিনিস লাগে যে আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি পরেও আমাদের মুখ, ওর যে বললো যে ক্যামেরার মুখ বাইরের দিকে, আমাদের কিন্তু আউটওয়ার্ড লুকিং অলওয়েজ, যে আমি সব কিছু বাহির থেকে। তো এটা একটা অ্যালার্মিং জিনিস যে আমরা কিন্তু জ্ঞান বিজ্ঞানের দিক থেকে আমরা যে নিজস্বভাবে যে একটা পাটাতনের উপর দাঁড়াতে পারবো সেটা কিন্তু আমরা কিন্তু করিনি। আপনারা বোধহয় জানেন যে আমি 24 বছর ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম। তো ঢাকা ইউনিভার্সিটিতে
পুরনো শতবর্ষী ইউনিভার্সিটি, কিন্তু তারপরেও কিছু কিছু লিমিটেশনস আছে, নিয়ম অনেক কিছু বাধা ছাদা, মানে যত পুরনো তত তার নিয়মের গণ্ডি তত বাধা ছাদা হয়ে থাকে। তো এদিক থেকে প্রাইভেট ইউনিভার্সিটির কিন্তু খুব একটা সুবিধা আছে তাদের। না, এটা এই না যে আমি বাজে ভাঙায় যদি বলি যে ইউজিসি তাদেরকে ছাড়া গরুর মতো রেখে দিয়েছে, না, তা কিন্তু না। কিন্তু ব্যাপার হচ্ছে যে ইনোভেশন কাজটা করার জন্য, কারণ ফ্লেক্সিবিলিটিটা প্রচুর বেশি, তারা তাদের মানে সুবিধা মতো এই জিনিসটা করার, যেহেতু রিজিডিটি একটু কম, ইউ ক্যান ডু দিস থিংস। তো আমি যদি আসাদ অ্যালাউজ মি টু সে, এটার স্টোরির পিছনে হচ্ছে এই যে আমরা প্রথমেই যে জিনিসটা, মানে আমি জয়েন করেছি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম, তো লিএনএ কয়েক বছর আমি এখানে কাজ করেছি, তো আসা যাওয়ার ভেতর ছিলাম। তো খান মোহাম্মদ আসাদ দেশে বেড়াতে এলেন, আমার চোখ তার উপর গিয়ে পড়লো, বলে একে এখানে ধরতে হবে। তার কারণ হচ্ছে অ্যাস্ট্রোনমিতে আমাদের ছেলেপুলেরা অনেক বছর ধরে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড বলে এরকম অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, কিন্তু আবার ওই যে বললাম যে আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে ফর্মাল। কারণ এখন ধরেন আপনি যদি মনে করেন অন্য যে কোনো একটা দেশের সাথে কম্পিট করতে যান, আপনাকে তো ওই লেভেলে কম্পিট করতে হবে। আপনি ওই গোলিয়াথ অ্যান্ড ডেভিডের মতো বাইবেলের স্টোরির মতো আমি ছোট বাচ্চাকে পাঠিয়ে দিলাম ওর দানবের সাথে যুদ্ধ করতে, তা তো হবে না। আমাদের ওই লেভেলটা আসতে হবে। সো এই ফর্মাল ট্রেনিংটা আমাদের ইউনিভার্সিটিগুলোতে থাকা দরকার ছিল। সো এখানে একটা মানে সোনাই সোহাগে যেটা হচ্ছে, আপনারা লামিয়া মাওলার হয়তো কথা শুনে থাকতে পারেন। লামিয়া মাওলা আমার সাথে যোগাযোগে, তার সাথে আগে থেকে আমার পরিচয় ছিল, অ্যান্ড সিন্স হি ওয়াজ হিয়ার, ওর সাথে লামিয়ার যোগাযোগটা হয়ে যাওয়ার পর দেন দ্য থিং টুক ওভার। তো মেইন জিনিস যেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমরা অ্যাস্ট্রোনমি দিয়ে বাচ্চাদের লেভেলে অনেক উৎসাহ উদ্দীপনা আছে, কিন্তু আমরা টেকনিক্যাল নো হাউটা আমরা সামহাও এদেরকে দিতে পারছি না। ইউনিভার্সিটিগুলোতে, এমনকি ইভেন আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে এই লেভেলের মতো ট্রেনিং আমরা দেওয়ার স্কোপ নাই। এক তো হচ্ছে ফর্মালি ট্রেইন ব্যক্তি না। আমি নিজেও কিন্তু আই এম নট অ্যান অ্যাস্ট্রোনমার, আমি থিওরিটিক্যাল ফিজিসিস্ট, কিন্তু আমি কাজ করি জেনারেল রিলেটিভিটি, যেটা কসমোলজির সাথে কিছুটা কানেক্টেড। এই হিসাবে আমার কিছুটা হয়তো জ্ঞান আছে, কিন্তু পুরো যে অ্যাস্ট্রোনমি যে সাবজেক্টটা, এটা মোর টেকনিক্যাল, এবং এটা যে কেউ হট করে আমাকে যদি বলা হয় কালকে তুমি অ্যাস্ট্রোনমি শুরু করো, আমার পক্ষে সম্ভব না। এটা টেকনিক্যাল নো হাউ না থাকলে এটা সম্ভব না। তবে এখানে একটা জিনিস খুব ভালো হয়েছে, বিগত বছরগুলোতে বাংলাদেশ থেকে ছেলেপুলে অনেকে বাইরে গিয়ে অ্যাস্ট্রোনমির উপর ডিগ্রি করেছে। আমাদের তাদেরকে একটা দেশে ফেরত আসে একটা প্ল্যাটফর্ম তারা তৈরি দরকার। আমি মানে আইবির কাছে মানে নট জাস্ট অ্যাজ এ টিচার দেয়ার, মানে একজন বাংলাদেশের একজন বিজ্ঞানী হিসেবে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে তারা এই প্ল্যাটফর্মটা করার সুযোগটা আমাদেরকে দিয়েছে। না, সেটা তো জাস্ট আমরা জানি যে মানে তাদের যে রিসার্চ ফ্যাসিলিটিস এবং তারা যেভাবে ইনভেস্ট করে অথবা তারা যেভাবে আসলে ভাবে, সেটা সত্যিই আমার মনে হয় যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে সত্যি একটা অন্যতম বিষয় যে তারা এইদিকে আসলে ফোকাস করছে, রিসার্চ মানে এটা সেন্টারটা আসলে তৈরি করেছে। এই যে আমরা যখন অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কথা বলি, তো সেটা তো আসলে ইন্টারেস্টে যেভাবে স্যার বলছিলেন যে একদমই ছোটোকাল থেকেই শিশুদের মধ্যে থেকেই সেটাকে চর্চা করাটা প্রয়োজন। তো সেখানে আসলে আপনাদের প্ল্যানিংটাকে কীভাবে স্কুল পর্যায়ে আসলে আমরা মানে পৌঁছাতে পারি, অথবা আমরা পৌঁছাতে পারছি কিনা? আমরা বিশ্ববিদ্যালয়ে পরে আসবো, যদি আমরা স্কুল থেকেই শুরু করি তাহলে সেটা তো আরো বেশি সহজ হয়ে যায়। আসলে এটার পাশাপাশি একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন হলো, আপনাদের এই সেন্টারটা কিভাবে কাজ করছে, কাদেরকে নিয়ে, কতদিন ধরে? যেটা প্রফেসর বললেন যে আপনি বাইরে পড়াশোনা করেছেন, ওটাও যদি একটু হেডস আপ দেন আমাদেরকে। আচ্ছা, আমি হয়তো স্কুল থেকেই শুরু করি প্রথম প্রশ্নটা। আসলে আমরা যেটা দেখছি যে স্কুলের এখন যারা বাচ্চা তারা আমাদের চেয়েও বেশি বুঝে, কারণ এখন যেহেতু ইন্টারনেটের কারণে পুরো পৃথিবী কানেক্টেড, ওদের যে ইন্টারেস্টেড হওয়ার ব্যাপারটা সেটাতে আসলে কিছু করা লাগবে না। বাংলাদেশের বড় সমস্যা যেটা, সেটা এখন স্কুল লেভেলে উৎসাহ তৈরি করা না, উৎসাহ অলরেডি আছে। এমনকি আমাদের এখন যারা স্কুলে পড়ে তাদের বাবা মাদের যতটা উৎসাহ, তাদের চেয়ে বাচ্চাদের উৎসাহ আরও বেশি, এবং ওরা জানেও বেশি ইন্টারনেটের কারণে, যেহেতু যুগ চেঞ্জ হয়ে গেছে, এখন জেনারেশন যে অন্যভাবে চিন্তা করে। সো ওইটা অলরেডি আছে, কিন্তু বাংলাদেশে যেটা নাই, এই বাচ্চারা ঠিক আছে ইন্টারমিডিয়েট বা এ লেভেলস পর্যন্ত পড়াশোনা করতেছে, কিন্তু তারপরে কি করবে, দেশে আর কিছু করার নেই, ইউনিভার্সিটিতে কিছু নাই। সো নাই বলতে আমাদের যতগুলো পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি আছে, কেউ এটার বিষয়ে তো আন্ডারগ্রেড মানে অনার্স করার সুযোগ নাই, স্নাতক পর্যায়ে এটাতে অনার্স করার সুযোগ নেই। অনার্সে অবশ্য অ্যাস্ট্রোনমিতে অনার্সটা এত সাধারণ অতটা বেশি পাওয়া যায় না, মানে ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স বা সায়েন্সের যে কোনো সাবজেক্ট পড়েই আসলে অ্যাস্ট্রোনমিতে যাওয়া যায় মাস্টার্স লেভেল থেকে। সো অ্যাস্ট্রোনমি পড়াশোনা একটু শুরু হয় দেখা যায় যে মাস্টার্স থেকে। তো ওইটা সমস্যা না যে স্নাতকেই থাকতে হবে তা না, কিন্তু স্নাতক পর্যায়ে কোর্স এবং ট্রেনিংয়ের ব্যবস্থা থাকতে হবে। সো অনার্সটা অ্যাস্ট্রোনমিতে হবে না, সেটা করা উচিত না, কারণ হচ্ছে অ্যাস্ট্রোনমি অনেক স্পেসিফাইড একটা জিনিস, অনার্সটা থাকা উচিত আর একটু
ব্রডার সেটাই ব্যাপার। সো আমাদের ইউনিভার্সিটি যেটা ল্যাকিং ছিল সেটা হচ্ছে ওই এখন ওই স্টুডেন্টরা যাতে ইউনিভার্সিটি, আরেকটা ব্যাপারও থাকে যে বাইরে আমরা যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছি সবসময় থাকে হচ্ছে স্কুলের বাচ্চারা কিন্তু 15-16 বছর বয়স থেকে প্ল্যান করতে হয় ওদেরকে, 14-15 থেকে প্ল্যান করতে হয় যে ও তারপরে ইউনিভার্সিটি পর্যায়ে গিয়ে কি করবে। সবাই ইউনিভার্সিটিতে পড়েও না, অনেকে জাস্ট ডিপ্লোমা করে। সো ওই সুযোগটা করার জন্য ওদেরকে ইউনিভার্সিটি ভিজিট করতে হয়। এখন বাংলাদেশে যদি কেউ অ্যাস্ট্রোনমি বা স্পেস সম্পর্কিত কোনো কিছুতে পেশা করতে যায়, ও কোথায় ভিজিট করবে? ওর তো যাওয়ার কোথাও জায়গা নেই। সো আমাদের আসলে এই জন্যই মনোযোগটা আমরা দিচ্ছিলাম বেশি। স্কুল পর্যায়েও আমাদের কাজ আছে, যেমন আমরা সেখানে হয়তো সেন্টারের কথাটা চলে আসে যে কিভাবে কাজ করে একটু বললে ওইটা পরিষ্কার হবে যে সব পর্যায়ে কিভাবে কাজ তৈরি হতে পারে। সো দেখা যায় যে কোনো সায়েন্সেই যদি আমরা ইউনিভার্সিটিতে করি তাহলে এটা 3টা ব্যাপার থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিসার্চ, কারণ রিসার্চের মাধ্যমে আমরা নতুন জ্ঞান তৈরি করি এবং সেটার ইম্প্যাক্ট অনেক দূর পর্যন্ত যেতে পারে। পরেরটা হচ্ছে টিচিং, সেটা হচ্ছে কোর্সে স্টুডেন্টদেরকে পড়ানো। আর 3 নম্বর হচ্ছে আউটরিচ, যেটা হচ্ছে আমরা ইউনিভার্সিটির ভিতরে যা কিছু করতেছি এটা বাইরে পৌঁছানো। এখন বাইরে পৌঁছানোটা প্রথমত হতে পারে স্কুলে, স্কুল কলেজ বা সব জায়গায়, এবং সাধারণভাবে সব মানুষের মধ্যে। সো আমরা সেন্টারটা শুরুই করছিলাম আসলে এই 3টা জিনিসকে মাথায় রেখে একসাথে। সো ওই যে স্যার লামিয়া মাওলার কথা বললেন, সো লামিয়া মাওলা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করছিল 2022-এ, কারণ যেহেতু আইইউবিতে তখন ইতিমধ্যে অ্যাস্ট্রোনমির কোর্স হচ্ছে। আরশাদ স্যারের মাধ্যমে উনি আমার সাথে যোগাযোগ করলেন, আর উনি হচ্ছে অনেক পরিচিত অ্যাস্ট্রোনমার, ইউএসএতে কাজ করে, এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটা ইউনিভার্সিটিতে। তো আমরা প্রথম কাজটাই শুরু করছিলাম আউটরিচের মাধ্যমে। মানে হচ্ছে তখন ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে 2টা টেলিস্কোপ আসছিল, ওইটা ইউনিভার্সিটি থেকেই দেওয়া, এবং আমরা একটা প্রজেক্ট শুরু করেছিলাম দূরবীন নামে, যেটার পুরো ফুল ফর্ম হচ্ছে দূরবিশ্বের নাগরিক, ছোট করে হচ্ছে দূরবীন। ওই কাজটাই ছিল যে মানুষকে আসলে ওই অনুভূতিটা কিভাবে দেওয়া যায় যে তারা সবাই আসলে পুরা মহাবিশ্বের নাগরিক, পৃথিবীরও না, বিশ্ব। মানে অনেকটা চিন্তা করা যায় যে আজ থেকে 500 বছর আগে কাউকে যদি প্রশ্ন করতাম বাংলাদেশের কোনো একটা গ্রামে গিয়ে যে মানে আপনার কি আমেরিকা যাওয়ার ইচ্ছা আছে কিনা, ও আমেরিকা চিন্তাও না, এটা আবার কি জিনিস, বা যাইতে হবে কেন, আমার এই গ্রাম থেকে আরেক গ্রামেই বা যাইতে হবে কেন, এইটুকু চিন্তা ছিল না। কিন্তু গত 500 বছরে যেটা হয়েছে, এখন আমেরিকা যাওয়া সবার স্বপ্ন হয়ে গেছে, যাইতেই হবে। অনেকটা বর্তমানে হচ্ছে অ্যাস্ট্রোনমি ওই জায়গায় কাজ করতেছে যে আজ থেকে 500 বছর আগে যারা মানচিত্র বানাইতো পৃথিবীর, পুরো পৃথিবীর মানচিত্র, অথবা হচ্ছে যারা ন্যাভিগেশনের কাজ করতো, জাহাজে করে বিভিন্ন জায়গায় যাওয়া, ও অ্যাস্ট্রোনমাররা হচ্ছে আসলে গত 5000 বছর ধরেই সেটা করতেছে, কারণ ইতিহাসটা 5000 বছরের। কিন্তু গত 100 বছরে প্রযুক্তির উন্নতির কারণে অনেক পুরা মহাবিশ্ব আসলে এই মানচিত্র তৈরি করা যাচ্ছে। সো আমরা হচ্ছে ওই দূরবীনের মাধ্যমে যেটা চেষ্টা করতেছিলাম যে আমরা যদি মানুষকে অনেক দূরের ছবি সরাসরি তুলে দেখাতে পারি টেলিস্কোপের মাধ্যমে, যেখানে মানুষ দেখতে পাচ্ছে যে, যেমন আমরা আইইউবির ছাদে অনেকগুলো ইভেন্ট করছি অ্যাস্ট্রোনমি নাইট নামে, যেখানে হচ্ছে মানুষ সরাসরি দেখতে পারে টেলিস্কোপ কিভাবে ছবি তুলতেছে। আবার অনেকে তখন প্রশ্ন করতো যে আমরা তো এখানে নিজে চোখ দিয়ে দেখতে পারতেছি না, কারণ নর্মালি মানুষ টেলিস্কোপ বললে মনে করে যে আমি চোখ দিয়ে কিছু, ওইটা আইপিস নামে একটা জিনিস থাকে যেখানে দিলে আমি দেখতে পারি লাইভ। কিন্তু ওইটাতে একটা সমস্যা হচ্ছে ওইটা লাইভ ভিউয়ের মতো, যে ওই যে মানে টিভিতে লাইভ দেখা আর হচ্ছে একটা মুভি দেখা, ওইটার মধ্যে যে পার্থক্য। অবশ্যই লাইভে আমরা কথা বলতেছি সবকিছু লাইভ ঠিক আছে, কিন্তু এটাকে কিন্তু আপনি কন্ট্রোলড ইন্টারেস্টিং কিছু করতে পারবেন না লাইভের মাধ্যমে। কিন্তু একটা মুভি যখন বানানো হচ্ছে সেটা তো 1 বছর ধরে বানানো হচ্ছে। এই জায়গাতে আমরা ডক্টর আসাদ আমরা আরো কথা বলবো, আপনি ইন্টারেস্টের এমন একটা জায়গা নিয়ে আসছেন, অনেক প্রশ্ন আসবে। আমরা তার আগে একটা ছোট বিরতি নিয়ে আমরা এই কথাগুলো বলবো। তো দর্শকের মধ্যে নিচে ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, কিছুক্ষণের ভিতর ফিরে আসছি আমরা। বিরতি পর সকলে বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, এমদাদ আছি, এবং আমাদের সাথে দুজন অতিথি আছেন, অধ্যাপক আরশাদ মোমেন এবং ডক্টর আসাদ, দুজনই আইইউবিতে পড়েন, বিভিন্ন এর পাশাপাশি অন্যান্য অনেক দায়িত্বে আছেন। আমরা যদি অধ্যাপক আরশাদ আপনার কাছে আবার একটু আসতে চাই, আমি জানি যে আইইউবিতে যে গবেষণার যেই সেলটা বলে কিংবা যেটা আছে পুরোটা আপনি হেড করেন, মানে এটার ভিতরে একটা রিসার্চ হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোনমি, যেটা ওটা ইন্ডিপেন্ডেন্ট। আমার দায়িত্ব হচ্ছে পুরো রিসার্চ অ্যাডমিনিস্ট্রেশনটা দেখা। এই ইউনিভার্সিটি রিসার্চ অ্যাডমিনিস্ট্রেশনটা যেটা দেখেন, ইউনিভার্সিটিগুলোতে আমরা যখনই বাংলাদেশি ইউনিভার্সিটিসগুলোর যে কথা বলি, একটা প্রশ্নে আসলে খুব ভালো আনসার পাই না যে রিসার্চে কেমন ইনভেস্ট করতে হচ্ছে এই জাতীয় জায়গাগুলোতে। আইইউবি দেখেছি যে কম্পারেটিভলি একটা ভালো জায়গাতে আছে। এই অংশটা যদি একটু বলেন আমাদেরকে, আইইউবি এখন কোন অবস্থায় আছে? এখন এটা হিসাবটা, নাম্বারটাকে আমি জানি না whether I am actually allowed to divulge this or not. এটা ঠিক যে যখন আমি আগেও বলেছি যে আমি আগে ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটি খাটো করতে চাচ্ছি না, মানে আমি
ওইখানেও রিসার্চের সাথে কানেক্টেড ছিলাম, ওখানে মোস্টলি শিক্ষাই দান করে আসছি, কিন্তু রিসার্চের যেগুলো ফ্যাসিলিটিস ছিল, যেরকম মানে ধরেন ফিনান্সিয়াল সাপোর্ট, আপনি যদি কখনো বলতে পারবেন আমাদের এখানে খুব একটা পারসেপশন খুব খারাপ রয়ে গেছে আমার কাছে মনে হয়েছে, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম কাজ হচ্ছে শিক্ষাদান করা, বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে জাস্ট লাইক এ 4-year কলেজ, দিস ইজ নট হোয়াট ইউনিভার্সিটি ইজ সাপোজ টু বি, যে ছেলেপুলে রিসার্চ করতে গেলে। এখন আমি এর আগে একটা টক শোতে গিয়ে আমার তৎকালীন ঢাকা ইউনিভার্সিটির একজন পরবর্তী উনি ভাইস চ্যান্সেলর হয়েছেন, তার সাথে একটা তর্কে আমি জড়িয়ে গেছিলাম। উনি না ভাইস চ্যান্সেলর, ডিন ছিলেন, উনি বলছিলেন যে আমরা এখন রিসার্চে অনেক টাকা দিচ্ছি। তা আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে কত টাকা দিয়েছেন, বলে যে আমার এমফিল ছাত্রী এই মাত্র কালকে আমার কাছে 60,000 টাকা নিয়ে গেছে। তা আমি আমি যেহেতু অঙ্ক করি, তো আমি ইমিডিয়েটলি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি তাহলে প্রত্যেক মাসে তাকে কত টাকা দিয়েছেন? তখন বলে হচ্ছে 5,000 টাকা, কারণ 12 মাসে 60,000 টাকা দিয়ে 5,000 টাকা। এখন আমি বলি যে বুয়েটের একজন ছেলে সে যদি টিউশনই করতে চায়, সরি আমি ডিসকাশনটা অন্যদিকে নিয়ে যাচ্ছি, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি প্র্যাকটিক্যাল থিং, সে টিউশনই করতে গেলে, এটা আমি 5-6 বছর আগের কথা, তখন সে একটা টিউশনি থেকে 12,000 টাকা পায়। সেটা হচ্ছে জাস্ট একটা বুয়েট পড়ুয়া একটা ছেলে। ঢাকা ইউনিভার্সিটির ছেলে তো অত পায় না, 8,000 পাবে এরকম কিছু। কিন্তু মানে সে যদি এরকম 3টা টিউশনি তাকে করতে হয়, তাহলে সে রিসার্চ করবে কখন? ফর ফ্যাক্ট রিসার্চ ইজ এ প্রফেশন, সো প্রফেশনালি তাকে ওই রকম লেভেলে আমাদেরকে পেমেন্ট করতে হবে। সো এই জিনিসগুলো পাবলিক ইউনিভার্সিটিতে হয় না। আমি প্রসঙ্গে হয়তো ওই ব্যাপারটা ছিল যে আমরা সম্প্রতি দেখলাম যে ইন্ডিয়াতে পিএইচডি স্টুডেন্ট এবং পিএইচডি স্টুডেন্টদের যে বেতন সেটা বাংলাদেশের সহকারী অধ্যাপকের চেয়ে বেশি। পিএইচডি স্টুডেন্ট বাংলাদেশে মনে করা হয় পিএইচডি স্টুডেন্ট, সে আবার মানে পিএইচডি স্টুডেন্ট কনসেপ্টটাই নাই ঠিক ওইভাবে। তো আসলে এই বিষয়টা কিন্তু সত্যি ইম্পর্টেন্ট, আমাদের ডিসকাশনও ইম্পর্টেন্ট, বিকজ যখনই আমরা কোনো কিছুকে এক্সপ্লোর করতে চাই, নতুন একটা টেরিটরি ওপেন করতে চাই, বিকজ আপনি যেভাবে বলেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু খুবই ওয়েস্টার্নাইজ, বিকজ আমরা একদমই হয় না ইউরোসেন্ট্রিক অ্যাঙ্গেল থেকে আমাদের পড়া রিসার্চ যেগুলো আছে সব কিন্তু আমরা সেখান থেকেই নিচ্ছি, তথ্য নিচ্ছি বা বাইরে যাচ্ছি। এটা অস্বাভাবিক কিছু না, কারণ হচ্ছে ইকোনমিক্যালি দে আর ডমিনেটিং। এক্স্যাক্টলি, এবং আমরা ডেভেলপ করি, তো সেখানে ডেভেলপ করতে গেলে ইনভেস্ট করতে হবে। তো এই যে ইনভেস্ট করার যে বিষয়টা আমরা যখন কাসার কথা বলছি, সেখানে তো একটা ইনভেস্টমেন্টের বিষয় আছে, এবং ইনভেস্টমেন্টে কিন্তু কন্টিনিউয়াসলি রান করতে হবে। তো সেই জায়গাগুলোতে যদি ইউনিভার্সিটিগুলো সাপোর্ট না দেয়, তাহলে তো আসলে এক্সপ্লোর করাটা অনেকই ডিফিকাল্ট। বাট উই আর কোয়াইট লাকি যে আইইউবি থেকে সেই সাপোর্টটা পাওয়া গেছে। এখন আমরা আবার আমাদের টপিকে ওই জায়গায় ফেরত আসি যে সেন্টারটা আসলে কীভাবে ফাংশন করে। হ্যাঁ, সেন্টারটা হয়তো ওই কিভাবে শুরু হয়েছে সেটার থেকে শুরু করলে হয়তো ভালো হবে। সো ওই যে প্রথমে আমরা আউটরিচের কিছু কাজ দিয়ে শুরু করছিলাম, কিন্তু সবসময় টার্গেট ছিল একদম প্রফেশনাল কিছু করা, যাতে এটা একটা কাজের জায়গা হয়, মূলত হচ্ছে নতুন জ্ঞান তৈরি করা, সেটা ছিল। সুতরাং এটা লাকিলি যে আইইউবিতে যে স্যার যেটা বললেন যে রিসার্চের কিছু ফ্যাসিলিটি তৈরি হচ্ছে, যদিও টাকার পরিমাণ খুব কম, কিন্তু ফ্যাকাল্টিরা প্রতি বছর অ্যাপ্লাই করতে পারে একটা ফান্ডের জন্য। সো আমি আসার পরে প্রথমেই অ্যাপ্লাই করলাম, এবং আইইউবি থেকে 2 বছর অ্যাকচুয়ালি 2টা ফান্ড পাওয়া গেছিলো। এবং অনেকে আবার যেটা মনে করে যে বাংলাদেশ থেকে তো অ্যাস্ট্রোনমি রিসার্চ করা সম্ভব না, কারণ ওই যে একটু আগে কথা হচ্ছিল যে আকাশ ভালো না, বাংলাদেশ আসলে পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গাগুলোর একটা হবে টেলিস্কোপ বানানোর জন্য, কারণ হচ্ছে খুবই নিচু জায়গা। টেলিস্কোপের জন্য লাগে হচ্ছে উঁচু এবং শুষ্ক, হাই অ্যান্ড ড্রাই আমরা এটা বলি, কিন্তু বাংলাদেশ হচ্ছে ঠিক উল্টা, মানে নিচু এবং সো বাংলাদেশের কোথাওই টেলিস্কোপের জন্য অত ভালো না। হ্যাঁ, পার্বত্য চট্টগ্রামে গেলে কিছুটা ভালো, কিন্তু স্টিল পৃথিবীর সবচেয়ে ভালো টেলিস্কোপকে ওইখানে বসাতে চাবে না, কারণ একটা ওয়েস্ট অফ মানি হবে। কিন্তু মানে আবার অনেকে ওইটা জানেন যে পৃথিবীর এখন সবচেয়ে বড় যে কয়টা টেলিস্কোপ আছে, কয়েকশো টেলিস্কোপ, এই সবগুলোই কিন্তু পৃথিবীর সব জ্যোতির্বিজ্ঞানীদের জন্য পুরাপুরি ওপেন। মানে টেলিস্কোপ যেভাবে কাজ করে সেটা হচ্ছে পৃথিবীর যে টেলিস্কোপই হোক, আমি যদি কম্পিটেন্ট হই, আমি আমার ওদের প্রতি বছর একদম টাইম থাকে যে এত তারিখ ডেডলাইন, ওই সময়ের মধ্যে কাউকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশনটা হয় সময়ের জন্য অ্যাপ্লাই করতে হয়, যে আমি এই টেলিস্কোপ ব্যবহার করে আকাশের ওই অবজেক্টটা এত ঘন্টা ধরে দেখতে চাই। কিন্তু ওইটা আমার জাস্টিফিকেশন দিতে হবে যে আমি কেন দেখতে চাই, এটাতে কি লাভ হবে, বৈজ্ঞানিক লাভ কি হবে, সামাজিক লাভ কি হবে সেটাও। কারণ এখানে বৈজ্ঞানিক লাভটা হয় হচ্ছে অনেক লং রান, যে আমার ওভারঅল অ্যাস্ট্রোনমির কি উন্নতি হবে, কিন্তু সামাজিক উন্নতির মধ্যেও কিন্তু প্রযুক্তি খুব বড়। কারণ হচ্ছে যখন একটা টেলিস্কোপ বানানো হয়, সেটার জন্য যে প্রযুক্তি লাগে সেটা নিয়ে গবেষণা করার কারণে এক ধরনের সামাজিক উন্নতিও হয়, জব বাড়ে, এবং অনেক কাটিং এজ বিষয় নিয়ে রিসার্চ হয়। সো যে কেউ এটাতে অ্যাপ্লাই করতে পারে, এবং আমি যদি কম্পিটেন্ট হই, এটা বাংলাদেশে বসে হওয়া যাবে না, এটা একদমই আসলে ঠিক না। সো বাংলাদেশে অ্যাস্ট্রোনমি করা যায় না, কেউ যদি বলে কেন করা যাচ্ছে না এখনও, একমাত্র কারণ হচ্ছে স্যালারি।
দ্যাটস দ্য অনলি রিজন, আর কোনো কিছু না। কাউকে ঠিকমতো স্যালারি দেওয়া হোক, বাকি সব কিছু হয়ে যাবে। আরেকটা যেটা বুঝে না, যে মানুষ অনেকে বলে যে বাংলাদেশে টেলিস্কোপ বানানো হচ্ছে কেন, হচ্ছে না কেন, বা অবজারভেটরি করা, সরকার অনেক সময় চিন্তা করে, ওইখানে অনেক ধরনের মিসলিডিং ব্যাপার হয়েছে, যে অবজারভেটরি কখনো সরকার বানাতে পারে না। আমাদের অবজারভেটরি তো একটা আছে, এবং সেটা নিয়ে আমরা কথা বলবো, নব থিয়েটার যেটা আছে সেটা আমরা কথা বলবো, কিন্তু ওইটা অবজারভেটরি না, ওইটা হচ্ছে নব থিয়েটার থাকে হচ্ছে যে একটা হাফ ডোমের মতো, যেখানে সিমুলেশন দেখানো হয় আকাশ দেখতে কি রকম সেটা। মানে এই জায়গাতে কি স্যার আমরা কি একটু বিরতি নিয়ে এসে তারপর আমরা খারাপ কথাটা শুনি স্যার। সকালের বাংলাদেশ দেখছেন আপনারা, আমরা একটা বিরতি থেকে ফিরে অধ্যাপক আসাদ এবং ডক্টর আসাদের কাছে আবার ফিরে আসছি। কোথাও যাবেন না, ফিরছে এক্ষুনি। সকালের বাংলাদেশের সবাইকে আবারও আমন্ত্রণ। এমদাদ আছে, সাথে আছে আমি রুনি, এবং আমাদের সাথে আছেন অধ্যাপক আরশাদ মোমেন এবং খান আসাদ। তারা দুজনই আছেন আইইউবিতে, এবং তাদের সাথে কথা ছিল আসলে কাসা নিয়ে। সো এই যেটা নিয়ে আমরা বলছিলাম, যে এই যে আসলে যে কোনো জায়গা থেকে তো টেলিস্কোপটা আমরা নিতে পারছি, তাহলে তো আলাদা করে যে সরকার অবজারভেটরি করার যেই মানে আইডিয়াটা, সেটা কি ইম্পর্টেন্ট, নাকি আগে আমার এখানে স্পেশালাইজকে এনে ট্রেনিং করানোটা ইম্পর্টেন্ট? আগে ইম্পর্টেন্ট আসলে অনেক পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সবচেয়ে ভালো অ্যাস্ট্রোনমারদেরকে হায়ার করা, এবং সেটা হওয়া উচিত আসলে প্রথমে ইউনিভার্সিটির মধ্যে। আমি মনে করি না আগেই রিসার্চ ইনস্টিটিউটে যাওয়া উচিত। মেইন ব্যাপার হচ্ছে, প্রথম কথা সরকারের কিছু প্ল্যান করা উচিত না, যেটা করা উচিত আগে হায়ার করা উচিত, এবং তাদেরকে বলা উচিত আপনারা কি চান, সেটা হচ্ছে মেইন ব্যাপার। সরকারের কোনো জায়গা থেকে, বা একটা ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনের বলা উচিত না যে আমরা এটা করতে চাই না। ওনারা সর্বোচ্চ যেটা করতে পারে, আগে আপনারা যথেষ্ট এক্সপার্ট মানুষদেরকে নিয়ে আসেন, তাদেরকে আপনারা বলতে পারেন যে আপনারা কি চান, আমাদের কাছে টাকা আছে, আপনারা কি চান, কি করলে দেশের ভালো হবে। কিন্তু ওই কথাটা আসতে হবে এক্সপার্টদের ভিতর থেকে। সো হিউম্যান রিসোর্সটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই হিউম্যান রিসোর্সের ব্যাপারে অ্যাস্ট্রোনমিতে যদি বাংলাদেশ এই অ্যাঙ্গেলে কাজ করে, তাহলে আমরা কি কি বেনিফিট পাবো স্যার? এটা আমি আপনাকে একটা গল্প বলি, জি, তাহলে আপনি সেটা বুঝবেন। মানে আমরা স্কুলে থাকতে বোধহয় পড়েছিলাম যে এই যে বায়ুমণ্ডলের চাপ আছে, তো সেটা টরিসেলি একটা গ্যাপ তৈরি করে দেখালেন। এখন আপনি হয়তো বলবেন, আই হ্যাভ ডিসকভার্ড দেয়ার ইজ এ ভ্যাকুয়াম, নেচার অ্যাবহরস ভ্যাকুয়াম, অ্যারিস্টটলের সময় কথা ছিল, সেটাকে ডিসপ্রুভ করলাম। কিন্তু ইউ লুক এট এ থিং ফ্রম এ ডিফারেন্ট পার্সপেক্টিভ। এটা আমি বলি, তবে আমার দিস ওয়াজ লাইক স্ল্যাপ ইন মাই ওন ফেস। আমি আমার ছাত্রদেরকে বলে তাদেরকে মানসিক থাপ্পড় দেবো। সো এই থাপ্পড়টা আমি নিজেই খেয়েছি। সেটা কি, এই গ্যাপটা হলো কেন? কারণ আমার উপরে যে বায়ুমণ্ডল, সেটা কিন্তু ফাইনাইট। সেটা যদি ইনফাইনাইট হতো, তাহলে তার চাপ হতো কি ইনফিনিট, তাহলে গ্যাপ আমার থাকতো না। আমি ইমিডিয়েটলি বাই ডুইং দিস লিটল এক্সপেরিমেন্ট আই ফাউন্ড যে আমার চারপাশে একটা স্পেস রয়ে গেছে। এই রকম। তা এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করা হয়, যেমন আমরা একটু আগে আলাপ করছিলাম এই গ্রিনরুমে বসে, যে কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করে, সেটা তো একটা ছিল, তো গল্প বললো। আরেকটা হচ্ছে যে পৃথিবী গোল। কারণ পৃথিবী গোল হওয়াতে কি সুবিধা? আগের লোকজন পৃথিবী যখন ফ্ল্যাট চিন্তা করেছে, সে কখনোই চিন্তা করেনি যে আমি দূরের সাথে বাণিজ্য করতে পারবো, আমি বাণিজ্য করবো পাশের ঘর তার থেকে, কারণ ফ্ল্যাট, আই কিপ অন গোয়িং দেয়ার, অলওয়েজ থিংস বিয়ন্ড মাই রিচ। কিন্তু যেই মাত্র আমি একটা গোল একটা জিনিস চিন্তা করে ফেলি, এভরিবডি ইজ কানেক্টেড টু এভরিবডি, ইউ ইমিডিয়েটলি সি যে ট্রেড আপনার কতখানি বেড়ে যাচ্ছে। এবং এই ব্যাপারেই ডক্টর আসাদ বলছিলেন, বাংলাদেশ আসলে যথেষ্ট একটা সক্ষম জায়গায় আছে, চাইলে না, এখনই উচিত আসলে এই ব্যাপারে ইউনিভার্সিটিসগুলোকে কাজ করার জন্য, যেন প্রফেশনালদের এনে তারা কাজ করতে পারে। আপনাদের অনেক ধন্যবাদ, সকালে এসে আমাদেরকে সময় দিয়েছেন। তো স্বপ্ন দেখুন এবং এগিয়ে যান, আর কোনো মানে আর কোনো অপশন নেই। আমরা সেটাই চাই, এবং আপনাদের ঈদ যাত্রা শুভ হোক এই প্রত্যাশায় সবাইকে আবারও শুভ সকাল। শুভ সকাল।